ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়ে আমেরিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি বলে দাবি করেছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। নেদারল্যান্ডসের হেগ শহরে সোমবার শুরু হওয়া বাৎসরিক নেটো সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। একই মনোভাব দেখিয়ে বার্লিনে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ বলেন, ইরানে হামলা চালিয়ে ইসরায়েল ও আমেরিকা সঠিক পদক্ষেপ নিয়েছে। তবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকে সম্পূর্ণ বেআইনি বলেই মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফাহান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় শনিবার বোমারু বিমান দিয়ে হামলা চালায় আমেরিকা। এই অতর্কিত আক্রমণ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা কমপক্ষে 1 দশক পিছিয়ে দিয়েছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসন। তবে এই হামলার ন্যায্যতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেটো সদস্য রাষ্ট্রগুলোর ভেতরে। আমেরিকার বিমান হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে না বলে দাবি করেছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। নেদারল্যান্ডসের হেগ শহরে সোমবার শুরু হওয়া বাৎসরিক নেটো সম্মেলনে তিনি আরও বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিরাপত্তা হুমকির মুখে পড়বে। To NATO's stance on Iran's nuclear program, allies have long agreed that Iran must not develop a nuclear weapon. Allies have repeatedly urged Iran to meet its obligations under the Non-Proliferation Treaty. একই দিনে আলোচনার মাধ্যমে সংকট মোকাবেলায় ইরানকে আহ্বান জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্ট প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা। আবু ধাবিতে অনুষ্ঠিত ইউএই ফেডারেল ন্যাশনাল কাউন্সিলে তিনি বলেন, তেহরানের প্রতিক্রিয়া ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। What the regime in Iran does next will determine its future. There is a path to peace. Now is the moment for it to be grabbed and not for the situation to escalate. ইরানে হামলা চালিয়ে ইসরায়েল ও আমেরিকা সঠিক পদক্ষেপ নিয়েছে বলেই মনে করেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সোমবার বার্লিনে এক অনুষ্ঠানে চ্যান্সেলর বলেন, এই দুই দেশের সমালোচনা করার কোনো কারণ দেখছেন না তিনি। 1 মাস আগে ইসরায়েল যা শুরু করেছে এবং গত সপ্তাহে আমেরিকা যা করেছে, জার্মানি অথবা ব্যক্তিগতভাবে আমি সেটার সমালোচনা করব না। ঝুঁকি তো আছেই, কিন্তু ইরানের হাতে পারমাণবিক অস্ত্র যেতে দেওয়াটা উচিত হতো না। বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ ফরেন পলিসি চিফ কায়া কালাস বলেন, ইরান গত কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্য ও ইউরোপের জন্য হুমকির কারণ। সংঘাত এড়িয়ে এখন ইরানের আলোচনার টেবিলে ফিরে আসা উচিত বলে মনে করেন ইইউ ফরেন পলিসি চিফ। Iran has been a threat for decades and the EU has always said that Iran must not be allowed to develop a nuclear weapon as it would be a threat to international security. তবে ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবারের হামলাকে সম্পূর্ণ বেআইনি বলে মনে করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর কোনো আইনগত ভিত্তি আমেরিকার ছিল না। ফ্রান্স চায় না ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকুক। তবে হামলা না চালিয়ে কূটনৈতিক ও কৌশলগতভাবে এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব ছিল। এদিকে ব্রিটিশ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, ইসরায়েল ইরান সংঘাতকে কেন্দ্র করে দেশে বিদেশে নিজের সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখছে ব্রিটেন। Having moved in additional assets on a precautionary basis, force protection is at its highest levels. Be in no doubt, we are prepared to defend our personnel, our assets, and those of our allies and partners. দেশের অভ্যন্তরে ইরানের স্লিপার সেলের হামলার জোরালো আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডিএনআই অফিসের সাবেক সিনিয়র অফিসার অ্যান্ড্রিউ বোরিন মনে করেন, আমেরিকা ইরানের স্লিপার সেলগুলো প্রতিশোধ নেয়ার জন্য যে কোনো সময় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হতে পারে। একই আশঙ্কার কথা জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল ওয়েজলি ক্লার্ক। এদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, দেশের জনগণকে রক্ষার জন্য স্টেট এবং স্থানীয় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সক্রিয়ভাবে একযোগে কাজ করছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে সন্ত্রাসী হামলার পর থেকেই দেশে স্লিপার সেল আক্রমণ একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় আমেরিকার বোমা হামলার পর নতুন করে স্লিপার সেল নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। স্লিপার সেল এমন সন্ত্রাসী দল যারা সাধারণ মানুষের মধ্যে মিশে থাকে, কেবল বিশেষ পরিস্থিতিতে হামলা চালানোর সময় সক্রিয় হয়।
দেশে এ ধরনের সেলের অস্তিত্ব আদৌ আছে কিনা বা তা কতটা বিস্তৃত তা নিয়ে বিতর্ক আছে। তবে ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতিতে এমন আশঙ্কার কথা জোরে সোরেই বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ডিএনআই অফিসের সাবেক সিনিয়র কর্মকর্তা অ্যান্ড্রু বরিন বলেন, আমেরিকা ও আমেরিকানদের বিরুদ্ধে ইরানের স্লিপার সেল সক্রিয় হয়ে উঠতে পারে। নেটোর সাবেক সুপ্রিম এলাইট কমান্ডার ওয়েজলি ক্লার্কও দাবি করেন দেশে ইরানের স্লিপার সেল রয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের হোমল্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার ফ্রেড টাউনসেন্ড বলেন, শুধু সরকারি কর্মকর্তা ও স্থাপনাই নয়, বেসরকারি খাতেও সন্ত্রাসী হামলার বিষয়ে সতর্ক হওয়া উচিত। সেনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ার টম কটন বলেন, স্লিপার সেল নিয়ে উদ্বেগ অমূলক নয়। ইউএস কাস্টমস এন্ড বর্ডার পেট্রোলের বরাত দিয়ে ফক্স নিউজ বলছে, বাইডেন প্রশাসনের আমলে দেশের দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ইরানের 1500-র বেশি নাগরিককে গ্রেফতার করা হয়। এর মধ্যে 700-রও বেশি জনকে দেশের ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ডারজার টম হোমানের মতে এই সংখ্যা আরো বেশি। এমন পরিস্থিতিতে রবিবার এক বুলেটিনে দেশবাসীকে সতর্ক করেছে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। এতে বলা হয়, ইহুদি বিদ্বেষী ও ইসরায়েল বিরোধী উস্কানিতে সম্প্রতি কয়েকটি অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলা সংঘটিত হয়েছে। এছাড়া ইসরায়েল ইরান উত্তেজনার জেরে আমেরিকায় বসবাসরত কিছু ব্যক্তি বা গোষ্ঠী নতুন হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট আশ্বস্ত করে জানান, দেশের সুরক্ষায় সদা সচেষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, সম্ভাব্য হুমকি মোকাবেলায় কাজ করে যাচ্ছে প্রশাসন। এদিকে ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ দাবি করেছে, ইরানে আমেরিকার হামলার কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প G7 সম্মেলনে থাকাকালীন তাকে একটি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছিল তেহরান। সেই বার্তায় বলা হয়, ইরানে হামলা চালালে তারা আমেরিকার মাটিতে স্লিপার সেলগুলো সক্রিয় করে সন্ত্রাসী হামলা চালাবে। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, এই দাবিটি সত্য নয়। জাস্টিস ডিপার্টমেন্টের বাজেট সংক্রান্ত হাউস কমিটির শুনানিতে অংশ নিয়ে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের তোপের মুখে পড়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। জাস্টিস ডিপার্টমেন্টের বাজেটে ব্যাপক কাটছাঁটের মাধ্যমে দেশের জননিরাপত্তা আর আইনের শাসনকে ট্রাম্প প্রশাসন হুমকির মুখে ফেলে দিচ্ছে বলে অভিযোগ তোলেন হাউস কমিটির সদস্যরা। এ সময় এটিএফ এর বাজেট 26% কমিয়ে অবৈধ অস্ত্রের যোগান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে অভিযোগ করে তীব্র ভৎসনা করা হয় প্যাম বন্ডিকে। এসব অভিযোগের সরাসরি জবাব না দিয়ে বন্ডি বারবার চেষ্টা করেন ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের পক্ষে সাফাই গাইতে। সোমবার জাস্টিস ডিপার্টমেন্টের বাজেট সংক্রান্ত হাউস কমিটির শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। এ সময় ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস এটিএফ এর মোট বাজেট 26% কমানোর উদ্যোগ নেওয়ার জন্য তোপের মুখে পড়েন বন্ডি। কংগ্রেসম্যান রোজা ডিলোরো এ নিয়ে হতাশা প্রকাশ করে স্পষ্ট করে জানতে চান, বাজেট কাটছাঁটের ফলে এটিএফ এর কতজন কর্মকর্তা ও তদন্তকারীকে চাকরি হারাতে হবে এবং এতে অবৈধ অস্ত্র পাচার রোধে কী প্রভাব পড়বে। এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে প্যাম বন্ডি জবাব দেন, খরচ বাঁচাতে এটিএফকে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে একীভূত করা হবে। কারণ হিসেবে তিনি যুক্তি দেন, অস্ত্র ও মাদকের অপরাধ একে অপরের সঙ্গে সম্পৃক্ত। এমন উত্তরে সন্তুষ্ট হতে না পেরে কংগ্রেসম্যান ডিলোরো বারবার ছাঁটাই হওয়া কর্মকর্তার সংখ্যা জানতে চান। এ প্রশ্নের সরাসরি উত্তর না দেওয়ায় ক্ষুব্ধ ডিলোরো অ্যাটর্নি জেনারেলকে ফিলিবাস্টারিং এর জন্য দোষারোপ করেন। শেষমেশ বাজেট ডকুমেন্ট ঘেঁটে কংগ্রেসম্যান নিজেই জানান, কাটছাঁটের কারণে 541 জন ইন্ডাস্ট্রি অপারেশন ইনভেস্টিগেটর, 284 জন সহায়ক কর্মী এবং 186 জন এজেন্টকে ছাঁটাই করা হবে। এর ফলে এটিএফ এর সক্ষমতা কমে যাবে প্রায় 40%। এর আগে নিউ ইয়র্কের কংগ্রেসম্যান গ্রেস মেং জাস্টিস ডিপার্টমেন্টের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরেন। অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠাতে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে ট্রাম্প প্রশাসনের সামনে এল সালভাদোরের মতো কোনো দেশের কারাগারে অবৈধ অভিবাসীদের জোরপূর্বক পাঠাতে কোনো আইনি বাধা থাকল না। সোমবার ট্রাম্প প্রশাসনের আপিলের পরিপ্রেক্ষিতে এই রায় দেয় সুপ্রিম কোর্ট। এদিকে অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে বহিষ্কারের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ে সম্মতি দেননি 3 উদারপন্থী বিচারপতি। তাদের মতে এই রায়ের মাধ্যমে অনাচারকে পুরস্কৃত করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের আপিলের পরিপ্রেক্ষিতে অবৈধ অভিবাসীদের অন্য দেশে বহিষ্কারের স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের মাধ্যমে অবৈধ অভিবাসীদের সাউথ সুদান, মায়ানমার সহ তৃতীয় কোনো দেশে পাঠানোতে ট্রাম্প প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকলো না। এর আগে যথাযথ প্রক্রিয়া না মেনে অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠানো হলে সংবিধান লঙ্ঘন হয় বলে রায় দিয়েছিলেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ ব্রায়ান মার্ফি। সোমবার ব্রায়ান মার্ফির এই রায়কে স্থগিত করে সুপ্রিম কোর্ট। এদিকে অবৈধ অভিবাসীদের তৃতীয় কোনো দেশে বহিষ্কারের পক্ষে সুপ্রিম কোর্টের রায় সম্মতি দেননি 3 উদারপন্থী বিচারপতি। সোনিয়া সোটোমায়ার, এলেনা কাগান এবং কেতানজি ব্রাউন জ্যাকসন জানান, এই রায়ের মাধ্যমে তাদের সহকর্মীরা অনাচারকে পুরস্কৃত করেছেন। গত মাসে 8 জন সন্দেহভাজন অবৈধ অভিবাসীকে আটক করে সাউথ সুদানে পাঠানোর পর সেখান থেকে আবারও জিবুতি পাঠিয়ে দেওয়ার ঘটনায় ফেডারেল আদালতের নির্দেশ উপেক্ষা করা হয়েছে বলে জানায় ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত। তৃতীয় কোনো দেশে পাঠানোর আগে অবৈধ অভিবাসীদের আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে জানিয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে স্থগিতাদেশ দেন বিচারক ব্রায়ান মার্ফি। ওই সময় আদালতের রায়ে জানানো হয়, অবৈধ অভিবাসী হিসেবে আটক ব্যক্তির মতামত ছাড়াই তৃতীয় দেশে পাঠিয়ে দেওয়া ঝুঁকিপূর্ণ। এর আগে ল্যাটিন আমেরিকা বংশোদ্ভূত অন্তত 500,000 অভিবাসীকে অস্থায়ীভাবে বসবাসের সুবিধা দিতে বাইডেন প্রশাসন অনুমোদিত কর্মসূচি বাতিলে ট্রাম্প প্রশাসনকে অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। ওই সময় দেশের সর্বোচ্চ আদালতের এই অনুমোদনের সম্মতি দেননি বিচারপতি সোনিয়া সোটোমায়ার এবং কেতানজি ব্রাউন জ্যাকসন। এদিকে অবৈধ অভিবাসীদের পক্ষে অবস্থান নিয়ে ফেডারেল বিচারকরা দেশকে অরাজকতার পথে ঠেলে দিতে চান বলে সমালোচনা করেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। বলেন, দেশের বেশিরভাগ মানুষের নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করা অবৈধ অভিবাসীদের পক্ষ নিলেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি বলেছেন, তেল আভিভ যদি অবৈধ আগ্রাসন বন্ধ করে তবে পাল্টা হামলা চালাবে না তেহরান। মঙ্গলবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি জানান, এই যুদ্ধ তার দেশ শুরু করেনি। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, ফক্স নিউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপক প্রশংসা শুনে তেহরানে হামলায় উদ্বুদ্ধ হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক পার্লামেন্ট কমিটি জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখার অনুমোদন দিয়েছে। একেবারেই অপ্রত্যাশিত এবং আকস্মিক ইরান ইসরায়েল যুদ্ধবিরতি কিভাবে সম্ভব হলো সেই বিষয়ে জোর আলোচনা, তর্ক বিতর্ক চলছে। সূত্রের বরাতে দ্য টাইমস অফ ইন্ডিয়া বলছে, আগ বাড়িয়ে যুদ্ধ শুরু করা তেল আবিব নাকি সোমবার জরুরি ভিত্তিতে তেহরানের কাছে যুদ্ধবিরতি চেয়ে অনুরোধ করে। এরপর খুব দ্রুত কলকাঠি নেড়ে তা বাস্তবায়িত করতে মাঠে নামেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এনবিসি নিউজের সাথে টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আশাবাদী দুই বৈরী প্রতিপক্ষের এই অস্ত্রবিরতি চিরস্থায়ী হবে, কিন্তু বাস্তব অবস্থা এই মুহূর্তে সেই কথা বলছে না। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়া অব্যাহত রয়েছে এবং ইসরায়েলের বীর সেভায় হতাহতের খবর পাওয়া গেছে। পাল্টা হামলা চালাচ্ছে IDF-ও। এর মাঝেই ইরানের রাষ্ট্রীয় টিভি দাবি করছে, তারা শত্রুকে বাধ্য করেছে যুদ্ধবিরতিতে যেতে। বিশেষ করে কাতারে আমেরিকার বিমান ঘাঁটিতে IRGCর সফল ক্ষেপণাস্ত্র হামলার পর ওয়াশিংটন নাকি অস্ত্রবিরতি চেয়েছে অনেকটা ভিক্ষুকের মতো। তবে কখন থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি বা সমঝোতা হয়নি বলে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তিনি বলেছেন, তেল আভিভ যদি স্থানীয় সময় রাত 4টার মাঝে অবৈধ আগ্রাসন বন্ধ করে তবে পাল্টা কোনো হামলা চালাবে না তেহরান। স্থানীয় সময়ে মঙ্গলবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি আরও জানান, এই যুদ্ধ তার দেশ শুরু করেনি। এছাড়া ইরানের সামরিক বাহিনী পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখবে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, ফক্স নিউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ব্যাপক প্রশংসা শুনেই তেহরানে হামলায় উদ্বুদ্ধ হয়েছেন প্রেসিডেন্ট। ওদিকে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এককভাবে ট্রাম্পের হামলার সিদ্ধান্তে নাখোশ হয়েছেন। সিআইএর সাবেক ডিরেক্টর জন ব্রেনানও বাংকার বাস্টার বোমা হামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর বাইরে তেহরানে ক্ষমতার পালাবদলের পরিকল্পনাও বাস্তবসম্মত নয় বলে মনে করেন তিনি।
ব্রেনান জানান, ইরাকে আগ্রাসন ভুল ছিল। লিবিয়া, সিরিয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। দেশগুলো চরমভাবে অস্থিতিশীল হয়েছে ঠিক যুদ্ধের পর। অন্যদিকে তাসনিম নিউজের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক পার্লামেন্ট কমিটি জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখার অনুমোদন দিয়েছে। এবছর সারা দেশের অন্তত 170 মিলিয়ন মানুষ তীব্র গরমের ঝুঁকিতে পড়বেন বলে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। সোমবার রয়টার্স জানায়, চলতি সপ্তাহে নর্থ ওয়েস্ট এবং মিড ওয়েস্ট অঞ্চলের অন্তত 10 মিলিয়ন মানুষ অসহনীয় তাপপ্রবাহের ঝুঁকিতে পড়েন। তাপমাত্রা বাড়তে থাকায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। আর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে দিনের বেলায় ঘরের বাইরে চলাফেরা কমিয়ে আনার পরামর্শ দিলেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চরম ভাবাপন্ন আবহাওয়ার কারণে তীব্র গরমের কবলে পড়েছেন ইস্ট কোস্টের বাসিন্দারা। চলতি সপ্তাহে দেশের নর্থ ওয়েস্ট এবং মিড ওয়েস্ট অঞ্চলের অন্তত 10 মিলিয়ন মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানায় রয়টার্স। সপ্তাহ শেষে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া অফিস। ইস্ট কোস্টের একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এপি জানায়, কিছু কিছু এলাকায় উচ্চমাত্রার আর্দ্রতা এবং একই সাথে তাপমাত্রার হার 110 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ইস্ট কোস্ট অঞ্চলের বেশিরভাগ শহরে রাতের বেলায়ও তীব্র গরমের ঝুঁকিতে থাকবেন বাসিন্দারা। এ সময়ের গড় তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত অনুভূত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। শুক্রবার জারি করা সতর্কতায় সংস্থাটি জানায়, দেশের প্রায় 40 মিলিয়ন মানুষ চলমান তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বেন। আবহাওয়া বিশ্লেষকদের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর সারা দেশের অন্তত 170 মিলিয়ন মানুষ তীব্র গরমের ঝুঁকিতে পড়তে যাচ্ছেন। ইস্ট কোস্ট অঞ্চলের সমুদ্র সৈকতগুলোতে এরই মধ্যে দেখা গেছে উপচে পড়া ভিড়। তীব্র গরম থেকে মুক্তি পেতে সমুদ্রের কাছাকাছি আসলেও স্বস্তি মিলছে না বলে জানিয়েছেন অনেকেই। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা পিটার অলসন জানান, গত বছরের তুলনায় দিনের তাপমাত্রা অন্তত 20 ডিগ্রি ফারেনহাইট বেড়েছে। তিনি বলেন, গরমের বাড়াবাড়িতে সকাল থেকেই সুইমিং পুলে নেমেছেন। এদিকে তাপমাত্রা বাড়তে থাকায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মেয়র এরিক অ্যাডামস। তীব্র গরমে সিটির সব কুলিং সেন্টারগুলো খোলা রাখার কথাও জানান এরিক অ্যাডামস। নর্দার্ন ক্যালিফোর্নিয়ার চিকিৎসক লৌরা মেয়ার্স জানান, তীব্র গরমের কারণে শিশু এবং বয়স্কদের স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায়। দিনের বেলা বাইরে চলাফেরা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পর আবারও আলোচনায় ইরানের রাজনৈতিক পট পরিবর্তন। তবে রাজনৈতিক পরিবর্তন বা ক্ষমতার পরিবর্তন আমেরিকার লক্ষ্য নয় বলে আবারও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নেদারল্যান্ডসে নেটো সম্মেলনে যোগ দেওয়ার আগে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প দৃঢ়তার সাথে জানান, ইরান আর কখনোই পরমাণু সমৃদ্ধকরণ করবে না। এছাড়া ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মঙ্গলবার সকালে যুদ্ধবিরতির ঘোষণার পর আলোচনায় আসে ইরানের রাজনৈতিক পট পরিবর্তনের প্রসঙ্গটি। তবে ইরানের ক্ষমতা পরিবর্তন আমেরিকার লক্ষ্য নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ন্যাটো সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ইরানের রাজনৈতিক পরিবর্তন চান না। যত দ্রুত সম্ভব সবকিছু শান্তিপূর্ণ ও স্বাভাবিক হয়ে উঠুক, এটাই দেখতে চান তিনি। এ সময় রাজনৈতিক পরিবর্তন ঝামেলাপূর্ণ বলে মন্তব্য করে প্রেসিডেন্ট বলেন, রাজনৈতিক পট পরিবর্তনে স্বাভাবিকভাবেই প্রচুর ঝামেলা তৈরি করে। এ কারণে এসব ঝামেলায় আমেরিকা নিজেদের জড়াতে চায় না। তবে 2 দিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সাধারণ মানুষ চাইলে মেক ইরান গ্রেট এগেইন বিষয়ে কাজ করতে আপত্তি নেই আমেরিকার। এর আগে যুদ্ধবিরতি কার্যকরের পর 2 দেশই এর শর্ত ভেঙেছে উল্লেখ করে ইসরায়েলকে সতর্ক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ইসরায়েলকে ইরানে হামলা না চালানোর জন্য আহ্বান জানানো হয়। নেটো সম্মেলনে যোগ দেওয়ার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, 2 দেশই দীর্ঘদিন ধরে একে অপরের বিপক্ষে লড়াই করে আসছে। এমনকি তারা কি করছে তা বোধ হয় তারা নিজেরাও জানে না বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট। এদিকে 2 দেশই যুদ্ধবিরতির কথা স্বীকার করেছে। তবে যুদ্ধবিরতি কার্যকরের পর হামলার কথা অস্বীকার করেছে ইরান ইসরায়েল উভয় দেশই। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে রাশিয়া। এ সময় যুদ্ধবিরতিকে কার্যকর অবস্থায় থাকলেই তারা স্বাগত জানাবে বলেও দেশটির ফরেন মিনিস্টার সের্গেই ল্যাভরভ বলেন, যদি যুদ্ধবিরতি কার্যকর থাকে তবেই এটিকে আমরা স্বাগত জানাই। কিন্তু ঘোষণার পরেই তো 2 পক্ষ আবারও মিসাইল হামলা চালানোর খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানে হামলাকে অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে যুদ্ধ বলে মন্তব্য করেছেন রাশিয়ার ফরেন মিনিস্টার।
ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলে। ইরান সংলাপের জন্য প্রস্তুত উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, তেহরান আলোচনার টেবিলে বসে ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে। ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিজামিন নেতানিয়াহুর দপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত রয়েছে ইসরায়েল। হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, দেশের প্রেসিডেন্ট এবং কমান্ডার ইন চিফ হিসেবে সংবিধানের দেওয়া ক্ষমতা বলেই ইরানে হামলার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হাউস জিওপির সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে সাবেক প্রেসিডেন্টরা শুধু কথা বললেও ডোনাল্ড ট্রাম্প কার্যকর পদক্ষেপ নিয়ে পুরো বিশ্বের প্রশংসা কুড়িয়েছেন। এ সময় তিনি দাবি করেন, বিগ বিউটিফুল বিলকে আইনে পরিণত করলে দেশের সামরিক বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে, কারণ এতে সামরিক খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। হাউস স্পিকার মাইক জনসন দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী ইরানের পরমাণু স্থাপনায় যে নিখুঁত এবং কার্যকর হামলা চালিয়েছে, সারা বিশ্ব তার প্রশংসা করছে। ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যা দিলেও স্পিকার দাবি করেন, কমান্ডার ইন চিফ হিসেবে আর্টিকেল 2 এর আওতায় প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলা চালিয়েছেন। এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এ সময় ইরানকে বিশ্ব সন্ত্রাসবাদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে স্পিকার জনসন দাবি করেন, বছরের পর বছর ধরে হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য তেহরান দায়ী। জনসন আরো দাবি করেন, ইরানের একমাত্র লক্ষ্য আমেরিকা এবং ইসরায়েলের বিনাশ। দেশের বিগত প্রেসিডেন্টরা ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আওয়াজ তুললেও কেউ কোনো কার্যকর পদক্ষেপ নেননি। স্পিকারের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প শুধু কথা বলেই থেমে থাকেননি, তিনি করেও দেখিয়েছেন। ইসরায়েল ইরান যুদ্ধবিরতি প্রেসিডেন্ট ট্রাম্পের ওই সাহসী পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে বলে দাবি করেন স্পিকার জনসন। তবে এই যুদ্ধবিরতি ঠিক কতক্ষণ কার্যকর থাকবে সেই বিষয়ে নিজের সন্দেহের কথা ব্যক্ত করে তিনি বলেন, ইরান বছরের পর বছর ধরে মিথ্যাচার করে এসেছে, ফলে তারা যে যুদ্ধবিরতি ভঙ্গ করবে না এটা বিশ্বাস করা কঠিন। তিনি বিশ্বাস করেন, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন আমেরিকা এবং ইসরায়েলের অভিন্ন লক্ষ্য, আর এই লক্ষ্য বাস্তবায়নে তেল আভিভ ওয়াশিংটনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। এ সময় বিগ বিউটিফুল বিলের বিষয়ে কথা বলেন স্পিকার। তিনি দাবি করেন, এই বিল দেশের সামরিক বাহিনীর অর্থায়ন নিশ্চিত করবে বলেই এই বিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিলে প্রতিরক্ষা খাতে কোথায় কোথায় বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে সেই বিষয়টি তুলে ধরেন তিনি। স্পিকার মনে করেন, দেশের সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে, আমেরিকার বিরুদ্ধে সব ধরনের হুমকির বিনাশ করতে এই বিল দ্রুত সইয়ের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে পাঠানোর কোনো বিকল্প নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।